দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডক্টর জন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসব কিছুর তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে আছে আমি ডাক্তার সিদ্রা ইকবাল, এবং আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। দর্শক, ঈদ পরবর্তী এই সময়টাতে সবাই নিজ নিজ গন্তব্যে নিজ নিজ কর্মসংস্থানে ফিরে চলছেন। এই সময়টাতে ব্যস্ত সড়ক এবং দুর্ঘটনার প্রবণতা অনেক বেশি বেড়ে যায়, এবং আমরা ইতিমধ্যে দেখেছি যারা ঈদের সময় বাড়িতে যাচ্ছিলেন, নিজ নিজ বাড়িতে ঈদ করবার জন্য যাচ্ছিলেন, সে সময় কিন্তু অনেক ধরনের সড়ক দুর্ঘটনার ঘটনা আমরা দেখেছি। তো আজ যখন সবাই বাড়ির দিকে ফিরবেন, অবশ্যই হচ্ছে সড়ক দুর্ঘটনায় কবলিত যদি কেউ পড়ে থাকেন, সেক্ষেত্রে প্রাথমিক অবস্থায় কি করা যেতে পারে, কোন ধরনের চিকিৎসা দিলে রোগীর জন্য আসলে ক্ষতি না হয়ে বরং তার জন্য একটু স্বস্তির কারণ হয়ে দাঁড়াবে, সেই সকল বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার শেখ মোহাম্মদ আতিকুর রহমান, সহকারী অধ্যাপক অর্থোপেডিক সার্জারি ও উপপরিচালক, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান থেকে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। যেমনটা বলছিলাম যে এখন আসলে মানুষ সবাই নিজ নিজ কর্মক্ষেত্রে ফিরে আসছেন। যাওয়ার সময় যে ঘটনাগুলো হয়েছিল, যে ঈদের সময় যে দুর্ঘটনাগুলো, বিশেষ করে বাইক অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে বা গাড়িতে করে যারা যাচ্ছিলেন, সে ধরনের অ্যাক্সিডেন্টের ঘটনাগুলো আমরা কিন্তু দেখেছি। তো এখন আমরা আসলে দর্শকদেরকে সতর্ক করতে চাই যে আসলে যখন এই ধরনের ঘটনা ঘটবে, প্রাথমিক অবস্থায় আসলে যারা আশেপাশে থাকবেন তারা আসলে কি করবেন? যে কোনো দুর্ঘটনা এড়ানোর জন্য প্রথম এবং প্রধান ব্যাপার হচ্ছে যে সচেতনতা। আমরা যখন বিশেষ করে বাইকে যারা ফিরবেন বা যারা বাইকে করে মানে গন্তব্যে ফিরবেন, যিনি বাইক চালাবেন এবং যিনি পিছনে বসবেন, অবশ্যই দুইজনকে হেলমেট ব্যবহার করতে হবে। এবং পরবর্তীতে বাইক চালানোর ক্ষেত্রে নির্দিষ্ট গতিসীমা মেনটেন করতে হবে, এবং সেই ক্ষেত্রে আপনার রাজপথের যেই নিয়ম আছে সেই নিয়ম মেনে বাইক চালাতে হবে। অতিরিক্ত তাড়াহুড়া এবং নিয়ম না মানার প্রবণতাই আসলে দুর্ঘটনার প্রধান কারণ। সেক্ষেত্রে এই বিষয়গুলো যদি আমরা সচেতন থাকি, সেক্ষেত্রে দুর্ঘটনার মাত্রা বা হার অনেকখানি কমিয়ে আনা সম্ভব। আর দুর্ঘটনা যদি ঘটেই যায়, সেই ক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে দুর্ঘটনার যে জায়গাটা, সেই জায়গাটায় একটা আমাদের যে দুর্ঘটনা কবলিত যে মানুষ, তাকে নিরাপদ একটা অবস্থানে সরিয়ে আনতে হবে। এবং সেই নিরাপদ অবস্থানে সরানোর ক্ষেত্রে আমাদের প্রথম যে ভূমিকাটা খেয়াল রাখতে হবে, প্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমরা মূলত দেখি যে যখন দুর্ঘটনা ঘটে, দুর্ঘটনায় সবচেয়ে আঘাতপ্রাপ্ত জায়গার মধ্যে আমাদের হেড ইনজুরি একটা কমন ব্যাপার, এবং পরবর্তীতে স্পাইন ইনজুরি। এবং এই সময় আমরা রোগীকে নাড়াচাড়ার ক্ষেত্রে আমাদেরকে সচেতন থাকতে হবে। রোগীর স্পাইন এবং ঘাড়কে ফিক্সড রেখে রোগীকে আমাদেরকে সেখানে রোগীকে উদ্ধার করার কার্য পরিচালনা করতে হবে। সেক্ষেত্রে আমাদের মনে হয় যে 999-এ ফোন দিয়ে আমরা অ্যাম্বুলেন্স আনতে পারি, এবং নিকটস্থ হসপিটাল থেকে যদি আমরা আমাদের উদ্ধার টিমকে আনতে পারি, তারা আনার পরেই আমরা স্পাইন এবং ঘাড়কে স্থির রেখে রোগীকে শিফট করতে হবে। কারণ দুর্ঘটনাস্থল থেকে রোগীকে হসপিটাল বা নিকটবর্তী ইয়েতে আনার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে পার্শিয়াল ইনজুরি আমাদের ভুলের কারণে কমপ্লিট ইনজুরিতে রূপ নিতে পারে, এবং সেক্ষেত্রে পরবর্তী জীবনে সে পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারে। যে কারণে রোগীর এই বিষয়টা যদি আমরা খেয়াল রাখি, আমার মনে হয় যে সেটা ভালো করবে। এবং একই সঙ্গে রক্তপাত যেখান থেকে হবে, সেই রক্তপাত বন্ধের জন্য পরিষ্কার কোনো কাপড় দিয়ে সেই জায়গাকে আমাদের চেপে ধরে বা সেটা বন্ধ করতে হবে আর কি। তো মূলত, এবং কোনো জায়গায় যদি আমরা বুঝতে পারি যে সেখানে ভেঙে গেছে, সেটা হাত বা পা, সেই ভাঙা হাত বা পাকে আমরা ইমোবাইল করে বা সেটাকে স্টেবল করে বা সেটাকে না দাঁড়িয়ে আমাদের রোগীকে আসলে হসপিটালে স্থানান্তর করতে হবে, নিয়ে যেতে হবে। আপনি হচ্ছে ঢাকার আমাদের দেশের হচ্ছে স্বনামধন্য একজন হাসপাতালে আছেন। সেই হাসপাতালে আসলে কুরবানি ঈদ পরবর্তীতে কোন ধরনের রোগীগুলো আপনারা সবচেয়ে বেশি পেয়ে থাকেন? আচ্ছা, আমাদের পঙ্গু হাসপাতাল বা নিটোরে আমরা যেটা পাই যে 2 ঈদের পরেই সর্বাধিক সংখ্যক, এবং গত বছরের হিসাব অনুযায়ী যদি আপনাকে বলি, রোজার ঈদ এবং কুরবানি ঈদের পরবর্তী সময়ে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের রোগী আমরা পেয়েছি 100 জন রোগী যদি আমাদের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে আসে, তার মধ্যে 40 থেকে 45 ভাগ রোগী থাকে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের এবং মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে। হ্যাঁ, অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণে আমাদের এই ঈদের দিন এবং ঈদের পরের দিন এবং তৃতীয় দিনে এই সময় রাস্তাঘাট খালি থাকে, এবং চালকরা বেপরোয়া গতিতে আনন্দের কারণেই হোক বা যে কোনো কারণেই হোক তারা গাড়ি চালায়, এবং তখন তারা সেখানে বিশাল রকমের অ্যাক্সিডেন্টের শিকার হয়, এবং শিকার হয়ে তারা আমাদের হসপিটালে আসে। আচ্ছা, আমরা আরেকটা চিত্র দেখি সবসময় ঈদের সময় হচ্ছে, বিশেষ করে রেল লাইনে, রেলওয়ে স্টেশনে, যেগুলো যে আসলে মানুষ হচ্ছে রেলের ভিতর ঢুকবার জন্যে
বগিতে ঢুকবার জন্য আসলে অনেক বেশি হচ্ছে ব্যস্ত হয়ে পড়েন, এবং এর মধ্যে কিন্তু অনেকের হাত টেনে, কেউ হচ্ছে পা টেনে রেলের ছাদে হোক বা বগিতে হোক ঢোকাবার চেষ্টা করেন। সেক্ষেত্রে যে হাত এবং পায়ে তো অনেক ধরনের ইনজুরি হতে পারে, তো তখন আসলে তাৎক্ষণিকভাবে কি করা যেতে পারে? যে কোনো ইনজুরিতে, আমাদের ট্রমাজনিত যে ইনজুরিগুলো হয়, এখানে আমাদের কিছু গাইডলাইন থাকে। প্রথমে আমরা আঘাতপ্রাপ্ত জায়গাকে ইমোবাইল করতে বলি। আঘাতপ্রাপ্ত যে হাত বা পা যদি থাকে সেটাকে প্রথমেই আমরা ইমোবাইল করতে বলি, এবং সেখানে আমরা যদি বরফের সেক দিতে পারি বা বরফ দিয়ে যদি আমরা সেই জায়গাটাকে করতে পারি, তাহলে আসলে ব্যথা এবং এবং আঘাতজনিত যে ফোলা বা ইনফ্লামেশন সেটা অনেকখানি কমানো সম্ভব হয়। কাজে রোগীকে চিকিৎসকের নিকট আনার পূর্বে আঘাতপ্রাপ্ত স্থানকে ইমোবাইল করতে হবে। সেটাকে আমরা এলবো ব্যাগ দিয়ে হোক, পায়ের ক্ষেত্রে হলে সেটা কোনো কাস্ট দিয়ে হোক, বা রোগীকে স্ট্রেচারে শুয়ে ভাঙা স্থান বা আঘাতপ্রাপ্ত স্থান যেন নড়াচড়া না হয়, এবং সেখানে বরফ দিয়ে, এবং সেখানে যদি রক্তপাতজনিত ব্যাপার ঘটে, ওপেন উন্ড যদি থাকে, অবশ্যই সেটা পরিষ্কার কোনো কাপড় দিয়ে শক্ত করে পেঁচিয়ে রক্তপাত বন্ধের চেষ্টা করে আমাদের রোগীকে আনতে হবে। আচ্ছা, এই ধরনের ইনজুরি যখন হয়ে থাকে তখন কিন্তু দেখা যায় যে অনেকে কনফিউজ থাকেন যে গরম সেক দিবেন না ঠান্ডা সেক দিবেন, বিশেষ করে হচ্ছে পায়ের ক্ষেত্রে যদি এরকম ইনজুরি হয়ে থাকে বা লিগামেন্টের সমস্যা হয়ে থাকে, তো আসলে কোন ধরনের সেক যে কখন কোনো দিতে হয়? ইনজুরিতে, এই ধরনের আঘাতজনিত বা ট্রমাজনিত ইনজুরিতে, হাতে বলেন বা পায়ে বলেন, আমাদের প্রাথমিক অবস্থায় প্রথম 48 ঘন্টা ঠান্ডা সেক বেশি কার্যকর। ঠান্ডা সেক আমাদের সেই ফোলা বা ব্যথা বা ইনফ্লামেশন কমাতে সাহায্য করে, এবং পরবর্তীতে যদি আমাদের দেখা যায় যে সেখানে যদি আপনার ভাঙা না থাকে বা প্লাস্টার করা না হয়, ওষুধ দিয়ে যদি সেটা চিকিৎসা করার দরকার হয়, তখন 48 ঘন্টা পর থেকে সেখানে আমরা গরম সেক দিলে মাংসপেশির শিথিলতা তৈরি হয়, এবং মাংসপেশির যে স্টিফনেস জনিত কারণে যে ব্যথা বা প্রদাহ থাকে সেটা অনেকখানি কমে আসে। আচ্ছা, আমরা এই বিষয়ে আরো আলোচনা করব। সময় হচ্ছে একটি বিরতির। দর্শক, সময় হচ্ছে একটি বিরতির পর আবারও ফিরছি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। আমরা দুর্ঘটনা পরবর্তী অবস্থায় কি করণীয় সে বিষয় নিয়ে কথা বলছি, এবং কথা বলবার জন্য আমার সাথে আছেন ডাক্তার শেখ মোহাম্মদ আতিকুর রহমান। আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি, এবার একটু জানতে চাচ্ছি কুরবানির সময়টাতে, বিশেষ করে হচ্ছে কুরবানির দিন দেখা যায় অনেকে গরুর আঘাতে বা পশুর আঘাতে হচ্ছে আহত হয়ে থাকেন। সেক্ষেত্রে অনেক সময় কিন্তু বুঝতে পারেন না ব্যস্ততার মাঝে দিয়ে যে আসলে হচ্ছে চোটটা অনেক বেশি হয়েছে নাকি ক্ষত হয়েছে, ভেঙে গিয়েছে বা ফ্র্যাকচার হয়েছে, এটা বোঝা কিন্তু অনেক সময় হয়। তো এই যে ব্যস্ততা শেষে কিন্তু ব্যথা অনুভব হওয়া শুরু হয়, তো আসলে রোগীরা কখন বুঝবেন যে এই যে ব্যথা অনুভূত হচ্ছে সেটা আসলে ডাক্তারের কাছে যাওয়ার মতো ব্যথা? এখন আসলে মানে আঘাত পাওয়ার পরবর্তীতে আপনি যখন বিশ্রাম নেবেন, আপনার আঘাতের পরে বিশ্রামের পর্যাপ্ত বিশ্রাম নিলেন, আপনি বরফ দিয়ে সেখানে সেক দিলেন, ব্যথার ওষুধ খেলেন, তারপরেও যদি আপনার ব্যথা প্রশমিত না হয়, আপনি বিশ্রামে থাকার পরেও সেই অঙ্গ যদি ফুলে যায়, আঘাতপ্রাপ্ত স্থান যদি ফুলে যায়, সেখানে যদি ব্যথার তীব্রতা বাড়তে থাকে, সেই সঙ্গে রোগীর জ্বর আসতে পারে, এরকম লক্ষণগুলো যখন প্রকাশ পাবে তখন অবশ্যই চিকিৎসকের কাছে আসতে হবে। আচ্ছা, তখন কি প্রাথমিকভাবে বাসায় কোনো ধরনের হচ্ছে চিকিৎসা নেওয়া যাবে কিনা? অবশ্যই আঘাতপ্রাপ্ত স্থানে আপনি বরফ দিতে পারেন। বরফ দিয়ে সেই জায়গাটাকে যদি আপনার হাতে বা পায়ে যদি আপনার আঘাত লাগে, সেটাকে আপনি ইমোবাইল করার জন্য হাতের ক্ষেত্রে এলবো ব্যাগ ব্যবহার করতে পারেন। পায়ের ক্ষেত্রে অনেক সময় অ্যাংলেট থাকে, বা আপনার পাটাকে রেস্টে রেখে সোজা করে রেখে আপনি শুয়ে থাকতে পারেন। হ্যাঁ, এবং সেখানে ব্যথানাশক ওষুধ হিসেবে আপনার প্যারাসিটামল, আইবুপ্রোফেন বা এনএসএআইডি ড্রাগস আছেন, অ্যাপ্রক্সেন, ডাইক্লোফেনাক, এগুলো আপনি খেতে পারেন। এগুলো খেয়ে বিশ্রাম নিয়ে যদি আপনি দেখেন যে না, আপনার ব্যথা উপশম হচ্ছে না, উপরন্তু আপনার ব্যথার জায়গা ফুলে যাচ্ছে, সেখানে লাল হয়ে যাচ্ছে এবং সেখানে ব্যথা উত্তর বৃদ্ধি পাচ্ছে, তখন অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আচ্ছা, যারা হচ্ছে বাড়ি ফিরছেন এখন বা ফিরবেন এমন হচ্ছে প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে যে যারা বাড়িতে ফিরবেন তারা আসলে কি কি বাড়তি সতর্কতা মেনে মাথায় রেখে কর্মস্থলে ফিরবেন? বাড়তি সতর্কতা হিসেবে আমার কাছে সবসময় যেটা মনে হয় সেটা হচ্ছে সচেতনতা। আপনি কখনোই ওভার ক্রাউডেড কোনো ভেহিকেল ব্যবহার করবেন না। অতিরিক্ত যাত্রী বোঝাই কোনো বাস, ট্রাক, অনেকে আছেন যে ট্রাকে করে ফেরেন, ট্রাকে করে যান দেশের বাড়িতে, অবশ্যই এটা পরিহার করা উচিত। সময়ের চেয়ে জীবনের মূল্য সবসময় বেশি, কাজেই আপনি সুনির্দিষ্টভাবে যে, এবং কোনো বাসে যদি আপনি যাতায়াত করেন, সেই বাসে যদি অতিরিক্ত যাত্রী বোঝাই থাকে, আমার মনে হয় সেটা পরিহার করতে হবে। হ্যাঁ, এবং কখনোই তাড়াহুড়া করে, হ্যাঁ, রাস্তার মাঝখানে, হ্যাঁ, চলতি বাস অনেক সময় দেখা যায় যে রাস্তার মাঝখান থেকে আপনার তোলা হয়,
মানে যাত্রী আপনার তোলা যাত্রী তোলা হয়, এটা অবশ্যই খুবই ঝুঁকিপূর্ণ। কারণ ঈদে আপনি জানেন যে যানবাহনের চাপ বেড়ে যায় রাজপথে, কাজে সেক্ষেত্রে আপনার যে সুনির্দিষ্ট যেই বাস ছাড়ার স্থান সেখান থেকে সতর্কতার সাথে এবং ধীরে ধীরে সবাইকে সাথে নিয়ে, বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমার মনে হয় যে তাড়াহুড়া না করে ধীরে ধীরে সতর্কতা অবলম্বন করে যাত্রা অবলম্বন। সেক্ষেত্রে যদি আমাদের একদিন দুই দিন দেরিও হয়, আমার মনে হয় যে ভিড় বা চাপ কমার পরেই সবাইকে ধীর স্থিরভাবে এবং শান্তভাবে করা যেতে পারে। আমরা তো আসলে দুর্ঘটনা ঘটবে বা তার পরবর্তী বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। তো একটু জানতে চাই, ধরুন দুর্ঘটনা, যে কোনো একটা দুর্ঘটনা মাঝ সড়কে ঘটে গেছে, হাসপাতাল অনেক দূরে, এই যে হাসপাতালের যে এইটুকু সময়টুকুতে যারা থাকবেন আশেপাশে, যাত্রীরা হোক বা আশেপাশে যারা থাকবেন, তাদের মাথায় কোন কোন বিষয় রাখতে হবে রোগীকে হাসপাতালে নেওয়ার আগ পর্যন্ত? আচ্ছা, প্রথমে দুর্ঘটনা স্থল থেকে আমাদের যারা আহত এবং যারা আঘাতপ্রাপ্ত রোগীগুলো থাকবেন বা যাত্রী থাকবেন, তাদেরকে আমাদের একটা নিরাপদ স্থানে সরাতে হবে। এবং নিরাপদ স্থানে সরানোর সময়, রোগী পরিবহনের সময় আমি প্রথমে বলেছি যে আমাদের যে বিশেষ স্পর্শকাতর যে জায়গাগুলোতে আঘাত বেশি লাগে এবং ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তার একটা হচ্ছে আমাদের ঘাড় এবং আমাদের মেরুদণ্ড এবং স্পাইনাল কর্ড, এবং একই সঙ্গে আমাদের যদি হেড ইনজুরি থাকে সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। কাজে এই জায়গাগুলোর একটা বিশেষ যত্ন আমাদের দরকার। যদি ওইখানে কোনো কলার অ্যান্ড কাফ কারো হাতে থাকে সেটা ব্যবহার করতে পারেন, আর যদি সেটা সম্ভব না হয় অন্ততপক্ষে নিদেন পক্ষে রোগীর ঘাড় এবং মেরুদণ্ডটাকে সোজা রেখে, হ্যাঁ, এবং সম্ভব হলে কোনো স্ট্রেচারে করে তাকে নিরাপদ স্থানে সরাতে হবে। এবং সরানোর পরে প্রথমে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এয়ারওয়ে, আমাদের শ্বাস প্রশ্বাসটা ঠিক মতো আছে কিনা। এই ধরনের দুর্ঘটনায় অনেক সময় দেখা যায় চোকিং হয়, মুখের মধ্যে অনেক কিছু ঢুকে যেতে পারে, নাক বন্ধ হয়ে যেতে পারে। প্রথমে সেটা পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে। পরবর্তীতে আমরা যদি দেখি যে রোগীর অজ্ঞান হয়ে গেছে বা রোগীর শ্বাস প্রশ্বাস হচ্ছে না, তখন আমাদেরকে তাৎক্ষণিকভাবে সিপিআর দিতে হবে। ওখানে উপস্থিত সিপিআর, আপনি জানেন এটা এমন কঠিন কিছু না, দুই হাতকে একত্র করে বুকে আমরা যদি একটা নির্দিষ্ট বিরতিতে চাপ দিতে থাকি, তাহলে অনেক সময় দেখা যায় যে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলে সেটা তাৎক্ষণিকভাবে ফেরত আসে। একই সঙ্গে কোনো জায়গা থেকে যদি রক্তপাত হতে থাকে, সেই রক্তপাত বন্ধ করার জন্য পরিষ্কার কোনো কাপড় দিয়ে সেটা ভালো করে পেঁচিয়ে চাপ দিয়ে বন্ধ করার ব্যবস্থা করতে হবে। এই জিনিসগুলো যদি আমরা প্রাথমিকভাবে দেখতে পারি, এবং ভাঙা স্থানকে ইমোবাইল করার চেষ্টা করতে হবে, ভাঙা স্থান যেন অতিরিক্ত নড়াচড়া না হয়। কারণ অনেক সময় দেখা যায় যে হাড় ভেঙে গেছে, সেটা ক্লোজ ফ্র্যাকচার, হ্যাঁ, কিন্তু সেটা আমরা যদি রোগীকে তাড়াহুড়া করে আমরা চার হাত পায়ে চারজন ধরে তুলে নিয়ে যাচ্ছি, ভাঙা জায়গাটা ক্লোজ ফ্র্যাকচার থেকে সেটা ওপেন ফ্র্যাকচারের রূপ নিতে পারে, এবং যেটা পরবর্তীতে রোগীর চিকিৎসা বা ভোগান্তি অনেকখানি বাড়িয়ে দেয়। অর্থাৎ এই ধরনের ঘটনা ঘটলে আশেপাশে যারা থাকবেন তাদের একটু মাথা ঠান্ডা করে চিন্তা করতে হবে যে রোগীর জন্য আসলে কোনটা বেশি উপকারী হয়, সেইভাবে যাতে আমরা রোগীকে সামাল দিতে পারি। আমরা এই বিষয়ে আরো আলোচনা করব। সময় হচ্ছে আরেকটি বিরতির। দর্শক, সময় হচ্ছে আরেকটি বিরতির পর আবারও ফিরছি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। আমরা কথা বলছি দুর্ঘটনা পরবর্তীতে কি করা যেতে পারে এবং সেই সময় তাৎক্ষণিকভাবে প্রাথমিক কি চিকিৎসা দেওয়া যেতে পারে সেই বিষয় নিয়ে, এবং এই বিষয়ে আলোচনার জন্য আমার সাথে আছেন ডাক্তার শেখ মোহাম্মদ আতিকুর রহমান। আমরা একটু আগে আরও অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু যে সমস্যাটা সবচেয়ে বেশি দেখা যায় যে আসলে যারা দুর্ঘটনা কবলিতে পড়েন তারা কিন্তু বুঝেন না যে রোগীকে আসলে কোন হাসপাতালে নিয়ে যেতে হবে। একটা মাস ক্যাজুয়ালিটি যখন হয়ে থাকে, একটা ইমার্জেন্সি সিচুয়েশন যখন হয়, তখন অবশ্যই সবার একটু মাথাটা স্থির রাখাটা অনেকটা অসম্ভব হয়ে পড়ে। তারপরে বলবো যে আমাদের এই আয়োজনগুলোর মাধ্যমে যাতে দর্শকরা জানতে পারেন যে কোন ধরনের রোগীকে কোন হাসপাতালে নেওয়া যেতে পারে। আমার মনে হয় যে এই ধরনের মাস ক্যাজুয়ালিটি যখন ঘটে, তখন সর্বপ্রথম মাথায় স্থির করে চিন্তা করতে হবে যে নিকটবর্তী সবচেয়ে নিকটস্থ কোনো মেডিকেল কলেজ যদি থাকে এবং বিশেষায়িত কোনো ট্রমা হসপিটাল যদি থাকে, সেখানে আমাদের রোগীদেরকে স্থানান্তর করতে হবে। এবং নিকটস্থ মেডিকেল কলেজে অর্থোপেডিক ডিপার্টমেন্ট এবং ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্ট থাকে। আমাদের মনে হয় যে প্রথমত সেখানে রোগীকে নিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত, এবং সেখানেই রোগীর পর্যাপ্ত ব্যবস্থা বা চিকিৎসা করা সম্ভব। আচ্ছা, রোগী তো ওখানে অনেক ধরনেরই থাকে, কেউ একটু গুরুতর আহত হয়েছেন, কেউ একটু কম আহত হয়েছেন, সবার কি উচিত একই হাসপাতালে গিয়ে ভিড় জমানো? না, যারা তুলনামূলকভাবে কম আহত হয়েছেন বা যাদের ওপেন কোনো উন্ড নাই, তাদেরকে আপনারা উপজেলা হেলথ কমপ্লেক্স বা সদর হসপিটালে নিতে পারেন। কিন্তু যে রোগীগুলো গুরুতর জখম আছে, যাদের রক্তপাত হচ্ছে এবং যাদের মনে করেন আনকনশাস হয়ে গেছে, হেড ইনজুরি আছে, এই ধরনের পেশেন্টগুলোকে অবশ্যই মেডিকেল কলেজ বা বিশেষায়িত ট্রমা হসপিটালে নেওয়ার ব্যবস্থা করতে হবে। আচ্ছা, আমি এবার একটু জানতে চাচ্ছি যে
যখন এই ধরনের মাস ক্যাজুয়ালিটি বা ইমার্জেন্সি কোনো সিচুয়েশন হয়, অনেক সময় তো হচ্ছে যে রোগীরা রয়েছে, আহত যে ব্যক্তিরা থাকে, তারা দেখা যায় তাদের একটা অঙ্গ হতে পারে পা, হাত, যে কোনো কিছু, কোনো ভারী জিনিসের নিচে হচ্ছে পড়ে গিয়েছে, সেখান থেকে নিয়ে আসা কোনোভাবে সম্ভব হচ্ছে না এবং পাশাপাশি রক্তপাতটাও তো তখন শুরু হয়ে যায়। সেক্ষেত্রে আসলে তখন কি করা যেতে পারে সেই ধরনের এখানে আমাদের যে ইমার্জেন্সি রেস্কিউ টিম আছে, আপনি জানেন যে আমাদের জাতীয় ইয়েতে আপনার যে ইমার্জেন্সি কল 999-এ ফোন দিয়ে এবং আমাদের রেস্কিউ টিম, ফায়ার সার্ভিস যারা নিকটস্থ ইয়েতে থাকেন, তাৎক্ষণিকভাবে তাদেরকে জানাতে হবে এবং তারা সেখান থেকে রোগী রেস্কিউ করার জন্য স্পেশালি তারা ট্রেন্ড, তারা সেখান থেকে এই ধরনের রোগী রেস্কিউ করে আমাদের হসপিটালে তারা পাঠাবে। তারপরও যারা চেষ্টা করেন আসলে এই ধরনের, আমার মনে হয় যে এই ক্ষেত্রে যাদের এই ব্যাপারে প্রশিক্ষণ নেই বা পর্যাপ্ত জ্ঞান নেই, তাদের এরকম টানা হেঁচড়া না করাটাই ভালো। বরঞ্চ রোগীকে ওই অবস্থা ওখানে রেখে যদি আমরা তাৎক্ষণিকভাবে, যদি সম্ভবপর হয় যে রোগীকে না টেনে বরঞ্চ যার নিচে রোগী চাপা পড়েছেন সেই জিনিসটাকে যদি আমরা সরাতে পারি সবাই মিলে, সেটা করা সম্ভব। কিন্তু আপনি ওই সেই জিনিস সরানো যাচ্ছে না, এই জন্য আমরা রোগীকে টান দিয়ে দেখা যায় রোগীর অঙ্গহানি করে নিয়ে চলে আসলাম। এটা আসলে রোগীর ভালো করতে যায় আরো ক্ষতি হয়, আরো ক্ষতি হয়ে যাবে। এবার একটু জানতে চাচ্ছি যে দীর্ঘমেয়াদী যে চিকিৎসাগুলো রয়েছে, যেমন কারো পা ফ্র্যাকচার যদি হয়ে যায় বা হচ্ছে কোনো অঙ্গ যদি কাটতে হয়, সেক্ষেত্রে তো একটা দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে ধৈর্য ধরাটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ চিকিৎসা, এবং পাশাপাশি একজন চিকিৎসক হিসেবে আপনার যে অ্যাটেন্ডেন্টরা থাকে পেশেন্টের, তাদেরকে আসলে কাউন্সিলিং করাটা কত গুরুত্বপূর্ণ? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন, যে কারণ আপনি জানেন যে আমাদের ট্রমা ওরিয়েন্টেড যে কেসগুলো হয়, সেখানে কিন্তু মর্টালিটি বা মৃত্যুর হারের চেয়ে মরবিডিটি, রোগীর ক্ষতির হারের সংখ্যা অনেক অনেক বেশি। তো যে কারণে এই ধরনের ট্রমা অনেক সময় ওপেন নুন, বিশেষ করে এই ধরনের দুর্ঘটনার পরে যেই হাড় ভেঙে যায়, সেটা যদি মানে বাতাসের সংস্পর্শে চলে আসে, বা আমরা বলে যে হাড় যখন আলো দেখে ফেলে, তখন আসলে সেটা রোগীর জন্য অনেক বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ওপেন উন্ড শুকাতে অনেক সময় লাগে এবং তাৎক্ষণিকভাবে আমরা ডেফিনেটিভ সার্জারিতে যেতে পারি না, আমাদেরকে অপেক্ষা করতে হয়। অপেক্ষা করে যখন উন্ডটা পুরোপুরি শুকিয়ে যায়, তখন আমরা ডেফিনেটিভ সার্জারি যাই। এবং এখন অনেক নতুন টেকনিক এসছে, এলিজারভ টেকনিক এসছে। আপনি জানেন যে ওপেন উন্ডগুলোতে আমরা এলিজারভ ব্যবহার করি, খাঁচা পরানো হয়, সেই খাঁচা নিয়ে রোগী আসলে তার স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে এবং সেই খাঁচা অনেক সময় দেখা যায় 6 মাস, 8 মাস, 12 মাসও ব্যবহার করতে হতে পারে। তো সেক্ষেত্রে রোগীর লোকদেরকে এটার মানে যে কনসিকুয়েন্স, সেটা ডাক্তারকে প্রপারলি ডিসক্রাইব করতে হবে, অ্যাড্রেস করতে হবে, রোগীর লোকদেরকে কথা বলে আস্থায় নিয়ে আসতে হবে এবং তাদেরকে অ্যাসিওর করতে হবে যে এটা সম্পূর্ণভাবে ভালো হবে ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে তাদেরকে যদি আমরা প্রপারলি বোঝাতে পারি এবং রোগীকে যদি আমরা আস্থায় আনতে পারি, সেক্ষেত্রে অবশ্যই একটি ভালো আউটকাম আসবে। রোগীকে বাঁচানোই তো এখানে একটা মূল একটা বিষয়। তবে যখন ওই যে অঙ্গ কাটতে হয়, এই ধরনের ডিসিশন আপনাদের যখন নিতে হয়, তখন তো দেখা যায় ইনডিসিশনের মধ্যে ভুগে থাকেন রোগীর যে অ্যাটেন্ডেন্টরা থাকেন তারা, যে আসলে অঙ্গ একটা কেটে ফেলবেন, কোনোভাবে কি রাখা যায় না স্যার, এই ধরনের নিশ্চয়ই আপনার কাছে অনেকগুলো আবদার নিয়ে রোগীর স্বজনরা আপনার কাছে এসে থাকেন। তখন আসলে মানে অঙ্গ কেটে ফেলার ডিসিশনটা আপনারা যখন নেন, এটা কতটুকু ট্রমাটাইজিং হয় এবং এই মানসিক যে একটা চাপ রোগীর মধ্যে তৈরি হয়, রোগীর স্বজন যারা তৈরি তাদের মধ্যে থাকে, এটা থেকে আসলে বের হওয়ার কি উপায় থাকতে পারে? দেখুন, মানে এটা এত একটা বার্নিং কোশ্চেন এবং এটা আমাদের আমাদের হসপিটালে বা নিটোরে এটা এত কমন একটা ইস্যু, যেটা আমরা প্রায়শই ফেস করি এবং এটা আসলে খুব হৃদয় বিদারক বা মর্মান্তিক। কারণ স্বাভাবিকভাবে কোনো মানুষই চায় না, বা রোগীর যারা একদম কাছের মানুষ বা পরিবারের লোক, তারা কেউই চায় না তার রোগীর একটা অঙ্গ আসলে কেটে ফেলা হোক। কিন্তু অনেক সময় রোগীর জীবন রক্ষার্থে, যখন একটা গ্যাংগ্রিনাস স্টোন লিম্ব নিয়ে রোগী আমাদের কাছে আসে, সেটা হাত হোক বা পা হোক, যখন তার রক্ত চলাচল না পাওয়ার কারণে ওই জায়গাটা পচে যায় বা নষ্ট হয়ে যায়, তখন সেটা সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে, যেটা রোগীর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তখন রোগীর জীবন রক্ষার্থে আমাদের এই ধরনের সিদ্ধান্ত অনেক সময় নিতে হয় এবং সেটা আমরা রোগীর সাথে আলোচনা সাপেক্ষে রোগীর লোককে আস্থায় নিয়ে এসে তাদের কনসেন্ট নিয়ে তখনই আমরা সেটা করি। এবং আসার কথা, আমাদের দেশে, সমগ্র বিশ্বে তো হচ্ছেই, উন্নত দেশগুলোতে তো হচ্ছেই, আমাদের দেশেও এখন কৃত্রিম অঙ্গ সংযোজনের পর্যাপ্ত সুযোগ এবং সুবিধা আছে এবং যেটা দিয়ে রোগী তার জীবনের যে স্বাভাবিক কাজকর্ম তার 100% না হলেও প্রায় 80 থেকে 90% সেটা সম্পূর্ণ করতে পারে। অনেক বড় একটা আশার কথা বললেন আপনি, যে আসলে অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করা যেতে পারবে, সেই বিষয়ে নিশ্চয়তা কিন্তু বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা এখন রয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।